দেখলাম সেই মহিলাটি এখনো সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। আর কোনো কিছু না ভেবেই আমি মহিলাটির দিকে যেতে থাকলাম। তারপরে একটি চোরে হুইসেল নিয়ে ট্রেনটি নিমেষের মধ্যে স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। তারপর দেখলাম বেশ কয়েকজন যাত্রী স্টেশনে নেমেছে। দেখ দেখ, বৃষ্টিতে আমার আর কোনো বালাই নেই, সেই কোন সকালে শুরু হয়েছে। হ্যাঁ, যা বলেছিস, এই অসময়ে এইরকম বৃষ্টি হলে কার মন ভালো থাকে বলতো? কিরে মন্টু, বিল্টু, ভালো আছিস তোরা? আরে পিন্টু দা যে, কি খবর? গ্রামে কবে ফিরলে? আসো আসো, বসো। আজ সকালে ফিরলাম রে। তোদের কি খবর বল? আমাদের খবর সবসময় ভালো পিন্টুদা। তাই এবারে এত তাড়াতাড়ি চলে এলে? আর এবারে পোস্টিং কোথায় ছিল? আমার নাম পিন্টু মহাপাত্র। বিগত 9 বছর ধরে আমি রেলের চাকরিতে কর্মরত। প্রায় 3 মাস করে একটি জায়গায় ডিউটি করার পরে দিন 15 ছুটি নিয়ে গ্রামে চলে আসি। কিন্তু এবারে যেখানে পোস্টিং ছিল সেখানে 3 মাস তো দূরের কথা, 1 মাসও টিকতে পারিনি। কেন? আরে বলবো, কিন্তু তার আগে আমার প্রিয় দর্শকেরা, এই চ্যানেলে নতুন হলে এক্ষুনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আমাদের গল্প তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট বক্সে জানাও। আর এই গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, আর এভাবেই আমাদের পাশে থাকবে। আরে আমার পোস্টিংয়ের কি কোনো ঠিক ঠিকানা থাকে রে? আজ এখানে তো কাল সেখানে। তবে এবারে পোস্টিংটা ছিল পুরুলিয়ার বেগুনকোদো স্টেশনে, বুঝলি? আর এই পোস্টিংয়ের কথা আমার সারা জীবন মনে থাকবে। বেগুনকোদর স্টেশন, নামটা খুব চেনা চেনা লাগছে বলে মনে হচ্ছে। আর সারা জীবন মনে রাখার কি এমন হয়েছে পিন্টুদা? আরে চেনা তো লাগবেই, ওটা যে ভূতেদের স্টেশন। বলো কি পিন্টুদা, ভূতেদের আবার স্টেশন আছে? আরে তার বলছি কি রে। উফ, আবার থামছো কেন? শুরু করো। এই বৃষ্টির সন্ধ্যায় ভূতের গল্প ছাড়া আর কি চাই? দাঁড়া, সব বলবো। এই কানেদা, আমাদের সবার জন্য বেশ কড়া করে চা বানাও দেখি। হ্যাঁ, চাই এক্ষুনি দিচ্ছি, আপনি শুরু করেন বাবু। সেই দিনটি ছিল আমার পোস্টিংয়ের প্রথম দিন। যথারীতি আমার সমস্ত জিনিসপত্র রেলের কোয়ার্টারে রুমে রেখে একটু বিশ্রাম নিচ্ছি। সেই জায়গায় এমনিতেই খুব একটা জনবসতি নেই বললেই চলে, তাই কোনো ঘর ভাড়া নেওয়ার উপায়ও নেই। বাধ্য হয়ে তাই রেলের কোয়ার্টারেই থাকতে হলো। সারাদিন বেশ ভালোই কাটছিল, কিন্তু রাত হতেই এই সময় আবার কে এলো? আমি দরজার পাশে গিয়ে দরজাটি খুললাম, কিন্তু দরজার বাইরে কেউই নেই। আমি বেশ অবাক হলাম, কি ব্যাপার, এখানে তো কেউই নেই। তবে কি আমি কানে ভুল শুনলাম? হবে হয়তো। আমি আবার দরজা বন্ধ করে বিছানায় গিয়ে বসে পড়লাম। একটি গল্পের বই নিয়ে পড়তে লাগলাম। এরকম বেশ কিছুক্ষণ কাটার পর আবারও আমি বেশ অস্থির বোধ করে দরজাটি আবারও খুললাম, কিন্তু দরজার বাইরে আবারও কেউ নেই। আমি মনে মনে ভাবতে লাগলাম, নিশ্চয়ই এখানে আমি নতুন বলে কেউ আমার সাথে হয়তো মজা করছে। আমি আবারও দরজা বন্ধ করে পিছনে তাকাতেই আঁতকে উঠলাম। আমার ঠিক সামনের দেয়ালে, আমার ছায়ার ঠিক পাশে আর একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। আমি পেছনে ফিরতে দেখলাম সেখানে কেউ নেই, এবং সেই ছায়ামূর্তিও আর দেখা যাচ্ছিল না। এরপর আমার ক্রমশ ভয় হতে লাগলো। আমি তাড়াহুড়ো করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। প্রতিদিন রাতে করে এই একই ঘটনা আমার সাথে বেশ কয়েকদিন ধরে চলতে থাকলো। এই স্টেশনে সারাদিনে মাত্র 2টি করে ট্রেন আসে, একটি সকালে আর একটি রাত 10টায়। এমন এক রাতে রাত 10টায় ট্রেন পাস করিয়ে আমি আমার কোয়ার্টারে ফিরছিলাম। তার মধ্যে আমার চোখ পড়ল আমার বিপরীত দিকে থাকা প্ল্যাটফর্মটির দিকে। সেই অদূরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এক মহিলা। এই ঘন অন্ধকারের মধ্যে থেকে স্পষ্ট ঠিক দেখা যাচ্ছে না, কিন্তু যেটুকু দেখতে পাচ্ছি একটা লাল শাড়ি পরে সামনের দিকে তাকিয়ে আছে।
ভাবলাম হয়তো ট্রেন থেকে নেমেছে, বাড়ি ফিরবে বলে কারো আসার জন্য হয়তো অপেক্ষা করছে। আমি ক্রমশ নিজের রুমে চলে এলাম। কিছুক্ষণ পর আমি রাতের খাবার সেরে রুমের জানলাটাকে বন্ধ করতে এলাম। জানলার কাছে যেতেই আবারও আমার চোখ গেল দূরে সেই প্ল্যাটফর্মটির দিকে। দেখলাম সেই মহিলাটি এখনো সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, মহিলাটা এখনো বাড়ি যায়নি? তবে কি কোনো বিপদে পড়েছে নাকি? একবার কি গিয়ে দেখবো, দেখি কোনো সাহায্য করতে পারে কিনা। আর কোনো কিছু না ভেবেই আমি মহিলাটির দিকে যেতে থাকলাম। শুনছেন, আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? ওপাশ থেকে কোনো উত্তর এলো না। আমি আবার বলে উঠলাম, বলছি, আপনার কি কোনো সাহায্যের দরকার? আমাকে নির্দ্বিধায় বলতে পারেন, যদি আপনার কোনো সাহায্য করতে পারি আর কি। এবারেও সে কোনো উত্তর দিল না। মনে মনে বলতে লাগলাম, কানে কি শুনতে পায় না নাকি? কখন থেকে একটা প্রশ্ন করেই যাচ্ছি, কোনো উত্তরই দিচ্ছে না। আমি আর একটু এগিয়ে গেলাম তার দিকে। আমি আর একবার ডাকতে যাব, ঠিক তখনই সে আমার দিকে ফিরল। তারপর তার মুখের দিকে তাকাতে আমার সারা দেহের রক্ত জল হয়ে গেল। সে যে আদৌ কোনো রক্ত মাংসে করা মানুষ নয়, সে এক ভয়ানক প্রেতাত্মা। সে ক্রমশ আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি পিছু পা হতেই একটা পাথরে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়লাম। কি যেন একটা মাথায় লেগে আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, দেখলাম আমি সেখানেই পড়ে আছি। সেই রাতে আমার সাথে কি ঘটেছে অতটা মনে করতে পারছিলাম না, তাই রাতের পর থেকে ক্রমশ আমার মাথায় একটা চিন্তা লেগে থাকলো। ওই রাতে আমার সাথে আদৌ কিছু ঘটেছিল নাকি? সবটাই আমার মনের ভুল। প্রায় দিন 7 পর প্রতিদিনের মতো রাত 10টার ট্রেনটি পাস করার জন্য স্টেশনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর ট্রেন এলো। এই স্টেশনে ট্রেন বেশিক্ষণ দাঁড়ায় না। ট্রেন ছেড়ে দিতে আমি সেখানেই দাঁড়িয়ে আছি। সামনের দিকে তাকাতে সেই রাতের কথা আমার আবারও মনে পড়ল। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমি কানে কি যেন একটা শব্দ শুনতে পেলাম। ভালো করে শোনার পর বুঝলাম এটা কোনো ট্রেনের হুইসেলের আওয়াজ। পাশ ফিরে তাকাতেই আমার চক্ষু চড়ক গাছ। সেই অদূরে একটি ট্রেন ক্রমশ স্টেশনের দিকে এগিয়ে আসছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? রাতের শেষ ট্রেন তো কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে। তাছাড়া কোনো ট্রেন আসার সিগন্যাল তো আসেনি। তাহলে হুইসেলের শব্দ দিতে নিতে ট্রেনটি প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। বেশ কিছুক্ষণ ট্রেনটি একভাবে দাঁড়িয়ে রইল প্ল্যাটফর্মে। আমার কেমন যেন ভয় হতে লাগলো। তারপরে একটি চোরে হুইসেল দিয়ে ট্রেনটি নিমেষের মধ্যে স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। তারপর দেখলাম বেশ কয়েকজন যাত্রী স্টেশনে নেমেছে। কি ব্যাপার, এত যাত্রী তো একসাথে কখনো এই স্টেশনে নামে না। আজ হঠাৎ কি হলো? আবার লোকগুলো একই জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ আমার মাথায় সেই রাতের ঘটনা ঘুরতে লাগলো। আমি পিছু পা হতে সেই ট্রেনের যাত্রীগুলো আমার দিকে ঘুরে এক নিমিষে তাকিয়ে এগিয়ে আসতে লাগলো। কি ভয়ানক তাদের চেহারা! কারোর মাথা নেই তো কারোর আবার হাত নেই। তাদের সারা শরীর থেকে ক্রমশ রক্ত বয়ে যাচ্ছে। তখনই আমার মনে হলো সেই রাতে আমার সাথে যা ঘটেছিল তা সবই সত্যি। নিজের প্রাণ হাতে নিয়ে আমি ক্রমশ দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে আমি কোথায় দিয়ে চলেছি আমার জানা ছিল না। এইরকম কতক্ষণ আমি দৌড়েছি আমার ঠিক মনে নেই। সামনে তাকিয়ে দেখলাম আমি কোনো একটা স্টেশনে এসে পৌঁছেছি এবং সেখানে বেশ কয়েকজন মানুষও দেখতে পাচ্ছি। আমি হাঁপাতে হাঁপাতে একটা বসার জায়গায় গিয়ে বসে পড়লাম। আমার মুখে শব্দ যেন কোথায় হারিয়ে গেছে। ঘণ্টাখানেক পর ভোরের আলো ফুটল এবং একটি ট্রেনে আমি উঠে পড়লাম। আর সেই দিনই আমি সেই জায়গা ছেড়ে চলে এলাম।